এরপর আসছি কতগুলো ডেফিনেশন, জাস্ট ঠোঙ্গা। বিষয়টা কি একটু বলে দিয়া, সেটা হচ্ছে চ্যাপ্টারের নাম দৃঢ় বস্তুর ঘূর্ণন, ইংলিশে বলা হচ্ছে রোটেশনাল মোশন অফ রিজিড বডি। প্রথম রিজিড বডি, দৃঢ় বস্তুর ঘূর্ণন। দৃঢ় বস্তু কাকে বলে? দৃঢ় বস্তু আগে ডেফিনেশনটা ভালো করে বুঝে নাও, কাকে দৃঢ় বস্তু বলবো, চলন কি, ঘূর্ণন কি। তোমরা এর আগে অনেক পড়েছো, চলন কাকে বলে, ঘূর্ণন কাকে বলে, লাইফ সায়েন্সে পড়েছো, সেসব ভুলে যাও। অরিজিনাল চলন যেটাকে বলে ট্রান্সলেশন কাকে বলে, আজকের এই নিয়ে 3টে টপিক, ছোট ছোট টপিক, কয়েকটা মিনিটের মধ্যেই হয়ে যাবে আশা করি। তাহলে প্রথম যাব, সেটা হচ্ছে দৃঢ় বস্তুর ঘূর্ণন, ক্লাস 11 একটা ভিভিআই চ্যাপ্টার। তাহলে এই দৃঢ় বস্তু কাকে বলে সেটা একটু দেখে নাও। ভালো একটা ডেফিনেশন বলছি, বলছে কোনো বস্তুর উপর যে কোনো মানের বল প্রয়োগ করা সত্ত্বেও, বলছে যে কোনো একটা বস্তুর উপর, মানে এই বস্তুটার উপর, বলছে এর উপর যে কোনো মানের বল প্রয়োগ করা সত্ত্বেও যদি এর আকার বা আয়তনের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে কোনো একটা বস্তুর উপর, মানে এই বস্তুটার উপর যে কোনো মানের বল, বেশি কম যাই হোক, বল প্রয়োগ করা সত্ত্বেও যদি ইহার আকার বা আয়তনের কোনো পরিবর্তন না ঘটে, বা বল প্রয়োগ করা সত্ত্বেও যদি বস্তুর মধ্যে অবস্থিত দুটো কোণার অবস্থানের পরিবর্তন না ঘটে, তাহলে বস্তুটাকে বলছে দৃঢ় বডি বা রিজিড বডি। অর্থাৎ আমি বলতে চাইছি যে এটা যদি একটা বস্তু হয়, এই বস্তুর মধ্যে বলছে এখানে বল প্রয়োগ করাও, এনি বল, যে কোনো মানে বল প্রয়োগ করা সত্ত্বেও যদি এর আকার বা আকৃতির কোনো পরিবর্তন না ঘটে, অর্থাৎ এর যদি বিকৃতি না ঘটে, 1 নম্বর। নাম্বার 2, বলে বল প্রয়োগ করা সত্ত্বেও এই বস্তুর মধ্যে অবস্থিত দুটো বিন্দু নাও, একটা বিন্দু একটা বিন্দু। বলছে বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুর মধ্যে অবস্থিত দুটো বিন্দুর যদি অবস্থানের পরিবর্তন না হয়, মানে এই দূরত্বটা যা ছিল বল প্রয়োগ করার পরেও এই দূরত্বটা একই বজায় আছে, যদি দুটো বস্তুর মধ্যে অবস্থিত দুটো কোণার অবস্থানের পরিবর্তন না ঘটে, তাহলে এই বস্তুটাকে বলছি দৃঢ় বস্তু বা রিজিড বডি। বিষয়টা ক্লিয়ার হলো। এরপর যেটা আসবো সেটা হচ্ছে চলন বা ট্রান্সলেশন কাকে বলে। প্রথম ডেফিনেশন লিখো, বলছে যে কোনো মুহূর্তে বা যে কোনো অবস্থানে কোনো বস্তুর প্রতিটা কোণার মান এবং অভিমুখ যদি একই হয়, তাহলে সেই গতিটাকে বলেছে চলন গতি বা ট্রান্সলেশন অফ মোশন। বিষয়টা ক্লিয়ার? আমি কি বললাম আরেকবার ভালো করে বলেছি, ভালো করে বিষয়টা বুঝে নাও, তারপর আমি বোর্ডে বোঝাচ্ছি। বলছি যে কোনো মুহূর্তে বা যে কোনো অবস্থানে কোনো বস্তুর প্রতিটা কোণার মান এবং অভিমুখ যদি একই হয়, তাহলে সেই গতিটাকে বলেছে চলন গতি। যেমন আমি বলছি যে এই পেনটাকে আমি ঘোরাচ্ছি, কেমন ঘোরাচ্ছি, মনে করো এইভাবে যাচ্ছে, আবার এইভাবে যাচ্ছে, আবার এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে। তোমরা এটাকে দেখে কি বলবে, এর গতিটা কেমন? তোমরা বলবে ঘূর্ণন, কারণ ঘুরছে, দেখো এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, আসছে না? তাহলে এই গতিটাকে তোমরা সাময়িকভাবে কি বলবে, না এটা ঘূর্ণন। অরিজিনাল এটা ঘূর্ণন নয়, এটা চলন। চলনের ডেফিনেশন কি বলছি, বলছি যে কোনো মুহূর্তে, মনে করো এই যে কলমটা, এটা এখানে গেল, এখানে গেল, এখানে গেল, আমি কোন একটা মুহূর্তে বা কোনো একটা অবস্থানে, মনে করো কলমটা এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এই অবস্থানটার কথা বলছি। বলছে এই অবস্থানটাই যখন কলমটা আছে, তখন এই কলমটার প্রতিটা কোণার গতিবেগ, যে গতিবেগে উঠছে সেই গতিবেগটা কি প্রতিটা কোণারই তো একই গতিবেগ থাকবে। মনে করো একটা বাসে তুমি যাচ্ছ, বাসের ভিতরে তুমি চেপে আছো, এখন বাসটা যদি 60 কিমি/ঘন্টা গতিবেগে ছুটে, তাহলে তোমার গতিবেগ কত হবে? তুমি যেহেতু বাসের মধ্যে আছো, তোমার গতিবেগ সেটাই হবে। তাহলে তোমার গতিবেগ কি কমবে বা বাড়বে? বাড়বে না, বাসের গতিবেগ যেটা হবে সেটাই তোমার গতিবেগ হবে। ঠিক সেম সিস্টেম, এই যে কোণাটা, মানে এই কলমটা যদি মনে করো ঘুরছে, এইভাবে ঘুরছে, তাহলে এই যে যাচ্ছে, তারপরে কলমটার যে গতিবেগটা পাচ্ছে, প্রতিটা কোণার গতিবেগ কি হচ্ছে? সমান হচ্ছে না? প্রতিটা কোণা একই সঙ্গে একই গতিবেগে উঠছে তো, কারণ এই কোণাগুলো নিয়েই তো কলমটা গঠিত। তাহলে কলমটা যাচ্ছে মানে প্রতিটা কোণা যাচ্ছে এবং কলমটার গতিবেগ কোণাগুলোর গতিবেগ সমান। তাই বলা হচ্ছে যে যে কোনো অবস্থানে বা যে কোনো মুহূর্তে যদি কোনো কোণার প্রতিটা গতিবেগ সমান হয়, তাহলে যে কোনো একটা অবস্থানে যদি কোনো বস্তুর প্রতিটা কোণার গতিবেগ যদি এক হয়, তাহলে গতিবেগ একই আছে। বুঝতে পারছো? কলমটা এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, যখন যাচ্ছে কলমটা এই যাচ্ছে মানে প্রতিটা কোণা একই গতিবেগে যাচ্ছে এবং প্রত্যেকটা কোণার অভিমুখ যদি একই হয়, যেমন দেখো যে এই দিকে যদি যাই, তাহলে কোণার প্রত্যেকটা কোণার অভিমুখ কোন দিকে আছে? একই দিকে আছে। তাহলে যদি বলা হচ্ছে কি ডেফিনেশনে, বলছি যে কোনো মুহূর্তে, মানে এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, যে কোনো মুহূর্তে, মানে যে কোনো একটা অবস্থানে, যে কোনো মুহূর্তে বা যে কোনো অবস্থানে যদি কোনো বস্তুর প্রতিটা কোণার মান এবং অভিমুখ একই থাকে, তাহলে সেই গতিকে বলা হচ্ছে আমাদের ট্রান্সলেশন, বাংলায় বলা হয় চলন। বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। আমি কি বলতে চাইলাম সেটাই। দেখো একটু ছবির সাহায্যে তোমাদেরকে একটু বলে দিই। এটা মনে করো কলমটা আমি বলছি, এটা এখানে আছে, এটা এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে,
যাচ্ছে না? আবার এই কলমটাই এখানে এসছে, তাহলে এটা যদি কলম হয় তাহলে প্রত্যেকটা কোণা কিন্তু এখান থেকে যখন এখানে যাচ্ছে প্রতিটা কোণাই তো যাচ্ছে, তাহলে প্রত্যেকটা কোণার গতিবেগ কী হবে? একই হবে। আবার দেখো প্রতিটা কোণার এই দিকে যখন যাচ্ছে তখন অভিমুখটা কোন দিকে আছে? এই দিকে আছে। এখানে যাচ্ছে অভিমুখটা কোন দিকে আছে? এই দিকে আছে। এখানে যাচ্ছে অভিমুখটা কোন দিকে আছে? এই দিকে আছে। তাহলে আমরা চলনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটা কোণা একই সঙ্গে একই গতিবেগে যাচ্ছে এবং এদের অভিমুখটা একই আছে। তাহলে এই ধরনের গতিবেগ যেটা মানে আপেক্ষিকভাবে মনে হয় যে এটা রোটেশনাল, মানে রোটেশন করছে, মানে ঘুরছে, অ্যাকচুয়ালি এরা চলন গতির উদাহরণ। বিষয়টা ক্লিয়ার? এবার আসছি তাহলে ঘূর্ণন গতি কাকে বলে? ঘূর্ণন গতি কাকে বলে? এটা যদি চলন গতি হয় তাহলে ঘূর্ণন গতি কি বা রোটেশন কাকে বলে? অ্যাকচুয়ালি ভালো করে একটা ডেফিনেশন বলছি, ভালো করে লিখো। প্রথম, যদি কোনো বস্তুর প্রতিটা কোণা একটা নির্দিষ্ট অক্ষকে বা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তপথে পরিভ্রমণ করে এবং ঘূর্ণাক্ষটা যদি যে বস্তু যে তলে আছে সেই তলের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, তাহলে বস্তুর গতিটাকে হচ্ছে ঘূর্ণন বা রোটেশন। আরেকবার বলছি, আগে ঠুকে নাও, তারপরে আমি বোর্ডে বোঝাচ্ছি কি বলছে। রোটেশন বা ঘূর্ণন কাকে বলে? যদি কোনো বস্তুর প্রতিটা কোণা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে বা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তপথে পরিভ্রমণ করে এবং ঘূর্ণাক্ষটা যদি বস্তু যে তলে অবস্থান করে সেই তলের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, তাহলে বস্তুটাকে বলছে ঘূর্ণন বা রোটেশন। আমি বলতে চাইছি এইটার দিকে দেখো, এটার মনে করো এই হচ্ছে আছে, এখানে মনে করো একটা বস্তুকে আমি রেখেছি, এখানে মনে করো একটা বস্তুকে রেখেছি, এটা কোন তলে আছে? এই তলে আছে। তাহলে আমি তলটাকে ঘুরাচ্ছি, দেখো তলটাকে ঘুরাচ্ছি। তাহলে আমি যখন তলটাকে ঘুরাচ্ছি তখন কি দেখতে পাচ্ছি বলতো? একটা জিনিস, যে এই যে এটা কি, এটা এই যে তলটার সঙ্গে লম্ব, তাহলে একটা বস্তু এটাকে হচ্ছে অক্ষটা কেমন আছে? তলের সঙ্গে লম্ব। এরকম লম্ব কেমন হতে পারে? বাইরের দিকে হতে পারে, অথবা লম্ব ব্যাক সাইডে হতে পারে। ঠিক আছে, তাহলে আমি বাইরের দিকে ধরছি। তাহলে এই তলটা একটা বস্তু রেখেছি। ঠিক আছে, কি বলছে? যদি কোনো বস্তুর প্রতিটা কোণা একটা নির্দিষ্ট অক্ষকে, এই যে এটা ঘুরছে, তলটা ঘুরছে, কিন্তু তলটা ঘুরছে, কে ঘুরছে? তলটা। তাহলে তলটা ঘুরছে, বস্তুটা কিন্তু এই অক্ষটাকে কেন্দ্র করে কিন্তু ওই তলই আছে, বস্তুটাও ঘুরছে। যদি কোনো বস্তু বা কোণা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে, এই যে এটা বস্তু, তাহলে এই বস্তু এখানে যদি অক্ষ হয় তাহলে এই তলটা ঘুরছে, বস্তুটা তলে রাখা আছে। তাহলে দেখো এইটা যদি অক্ষ হয় তাহলে বস্তুটা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে কি করছে? বৃত্তপথে পরিভ্রমণ করছে। এবং ঘূর্ণাক্ষটা, মানে এই যে ঘূর্ণাক্ষটা যাকে কেন্দ্র করে ঘুরছে, এইটাকে বলা হচ্ছে ঘূর্ণাক্ষ। যদি ঘূর্ণাক্ষটা বস্তুর তলের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, দেখো তলটা কোনটা? এটা এর সঙ্গে কেমনভাবে অবস্থান করছে? লম্বভাবে, কারণ এটা কত হচ্ছে? 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে। তাহলে বস্তুর এই ঘূর্ণনটাকে বলেছে রোটেশন। বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ এটাকে ছবির সাহায্যে প্রকাশ করলে কেমন পাবো সেটাকে দেখো। তাহলে ঘূর্ণন যদি দেখতে চাই তাহলে এই রকম আমি দেখতে পাবো। দেখো তাহলে একে কেন্দ্র করে ঘুরছে, মনে করো এখানটাকে কেন্দ্র করে এটা ঘুরিয়ে দিয়েছি, পাখাও ঘুরছে অ্যাকচুয়ালি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? দেখো প্রতিটা কোণা বলছে এই বস্তুটা, এটার কথা ধর, এই একটা কোণা আছে, 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 একটা কোণা আছে। তাহলে চলনের সঙ্গে আমি মিলাচ্ছি। চলনের ক্ষেত্রে কি দেখছিলাম না? প্রতিটা কোণার গতিবেগ এবং অভিমুখ একই ছিল। ঘূর্ণনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? দেখো প্রথম দেখো একটা জিনিস, যে এইখান থেকে এটা তো সেন্টার, এটাকে কি বলা হয়? এটা সেন্টার বা কেন্দ্র, তাই তো? এইটাকে বলছি সেন্টার বা কেন্দ্র। এই সেন্টারটাকে কেন্দ্র করে, মানে এটা ঘূর্ণাক্ষ এরকম আছে, এটা কেন্দ্র করে ঘুরছে। তাহলে এইখান থেকে এই কোণার দূরত্ব কত? এইখান থেকে এই কোণার দূরত্ব এটা। দেখো এইখান থেকে এই কোণার দূরত্ব কত? এটা আছে না? দেখো এখান থেকে এই দূরত্ব, এই কোণার দূরত্ব যদি বলি তাহলে এই কোণার দূরত্ব এটা, এই কোণার দূরত্ব কত বলবো? এখানে। তাহলে ঘূর্ণাক্ষ থেকে দূরত্বগুলো চেঞ্জ হচ্ছে, মানে আর এর মানটা চেঞ্জ হচ্ছে। আমরা একটা জিনিস জানি, ভি সমান কত না আর ওমেগা, ভি সমান আর ওমেগা, যেখানে ভিটা কি না রৈখিক বেগ, আর ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, আরটা কি? আরটা হচ্ছে রেডিয়াস মানে ব্যাসার্ধ। অর্থাৎ একটা বস্তু যদি এরকম বৃত্তপথে পরিভ্রমণ করে, মনে করো ঘোরে, তখন এই বস্তুটা এইটা যে গতিবেগে ঘুরছে সেই গতিবেগটাকে বলছে ওমেগা। ঠিক আছে, আচ্ছা এইটা বলছে আর। বিষয়টা ক্লিয়ার? আর বস্তুটার যে ডাইরেকশন সেটা হচ্ছে এটা। তাহলে যখন বৃত্তপথে ঘুরছে তখন কি হচ্ছে? দেখো এবার আমি এটার সঙ্গে তুলনা করছি। প্রথম ভি এবং ওমেগার মধ্যে ডিফারেন্স কি? রৈখিক বেগ ভি সমান কত? আর ইন্টু ওমেগা। দেখো বস্তুটা যখন ঘুরছে, মানে
ঘূর্ণনের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বস্তুটার প্রতিটা কোণা কিন্তু একই গতিবেগে ঘোরে না। কারণটা কি? যে কোণাটা কেন্দ্রের কাছাকাছি আছে মানে এটা, তার ক্ষেত্রে আর এর মানটা কি, এটার ক্ষেত্রে R1 যদি ধরি, আর যে কোণাটা ঘূর্ণাক্ষ থেকে অনেকটা দূরে আছে সেটাকে যদি R2 ধরি, তাহলে তুমি বুঝতেই পারছো যে R2 ভ্যালুটা গ্রেটার দেন R1। তাহলে R1 R2 এগুলো কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। বস্তুর কোণাটা ঘূর্ণাক্ষ থেকে যত দূরে সরে যাবে তত R1 এর মানটা মানে R এর মানটা বাড়ছে, ঘূর্ণাক্ষের যত কাছে আছে তত R এর মানটা কমছে। এই R এর মান বাড়া কমা করলে কি হচ্ছে? অ্যাকচুয়ালি R এর মানটা বলছি এটা যদি বাড়া কমা করে অ্যাকচুয়ালি কি হবে? V এর মানটা চেঞ্জ হচ্ছে, মানে গতিবেগটা চেঞ্জ হচ্ছে। তাহলে ঘূর্ণনের ক্ষেত্রে কি হচ্ছে? গতিবেগটা কনস্ট্যান্ট থাকছে না। চলনের ক্ষেত্রে কি ছিল? যে কোনো মুহূর্তে বা যে কোনো অবস্থানে যদি কোনো বস্তুর প্রতিটা কোণার গতিবেগ এবং অভিমুখ একই দিকে থাকে, তার চলনের ক্ষেত্রে প্রত্যেকটা কোণার বস্তুটার মধ্যে যতগুলো কোণা আছে প্রতিটা কোণার গতিবেগ ছিল একই। ঘূর্ণনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ঘুরছে যারা সেন্টারে মানে অক্ষের কাছাকাছি যে সমস্ত কোণাগুলো আছে তাদের গতিবেগটা কম, অক্ষ থেকে যত দূরে আছে তাদের গতিবেগটা কি না বেশি, যার ফলে কোণার প্রত্যেকটা কোণার গতিবেগ সমান হচ্ছে না। তাহলে এই জন্য এইটাকে বলছি ঘূর্ণন। তাহলে একটা বস্তু যদি ঘূর্ণনের ডেফিনেশন এইখান থেকে আসছে, বলছে কি বলছে? যদি কোনো বস্তুর প্রতিটা কোণা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে, যেমন এটা যদি একটা বস্তু হয় তাহলে প্রতিটা কোণা একটা নির্দিষ্ট বিন্দু মানে এটা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। এটা যদি অক্ষ ধরি তাহলে এই যে বস্তুটা বলছে এই বস্তুর প্রতিটা কোণা যদি একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে বা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তপথে পরিভ্রমণ করে এবং ঘূর্ণাক্ষটা মানে এটা যাকে কেন্দ্র করে ঘুরছে এই ঘূর্ণাক্ষটা যদি বস্তু যে তলে অবস্থান করছে, কোন তলে অবস্থান করছে? এই তলটায় অবস্থান করছে। তাহলে ঘূর্ণাক্ষটা মানে এটা যদি বস্তু যে তলে অবস্থান করে তার সঙ্গে লম্বভাবে থাকে তাহলে বস্তুর গতিটাকে বলছে রোটেশনাল মোশন বা ঘূর্ণন গতি। হ্যালো অল মাই স্টুডেন্ট, 5টা বিষয় এক ঝলকে ওয়ান শট। দেখো প্রথম কি না ডট গুণ কাকে বলে, ক্রস গুণ কাকে বলে। ডট গুণ কাকে বলে? বলছে দুটো ভেক্টর রাশির গুণফল যদি স্কেলার হয় সেই ধরনের গুণফলটাকে বলছে ডট প্রোডাক্ট বা ডট গুণ। যেমন বল এবং সরণ, বল বা ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট দুটোই কি না দুটোই হচ্ছে ভেক্টর রাশি, এদের গুণফলটা কি হচ্ছে? বল ইন্টু সরণ সমান কি না কৃতকার্য ওয়ার্ক, WORK, ওই জন্য W হয়েছে। তাহলে বল এবং সরণের গুণফল হচ্ছে কার্য। আমরা জানি কার্য কি না স্কেলার রাশি, তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল যদি স্কেলার হয় তাহলে সেই গুণফলটাকে বলেছে ডট গুণ। বিষয়টা ক্লিয়ার হলো? ঠিক সেম সিস্টেম ক্রস গুণ কাকে বলে? বলছে ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণ কাকে বলে? বলছে দুটো ভেক্টর রাশির গুণফল যদি ভেক্টর হয় তাহলে সেই ধরনের গুণফলটাকে বলছি ক্রস গুণফল বা ক্রস প্রোডাক্ট। তাহলে ভেক্টরের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট মানে কি সেগুলো একটু দেখে নাও। তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল যদি ভেক্টর রাশি হয়, যেমন এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে V সমান R ওমেগা। এখানে আরটা কি না আরটা হচ্ছে অবস্থান ভেক্টর। দেখো আরটাকে কি বলা হচ্ছে? অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কাকে বলে সেটা একটু দেখে নাও। বলছে যে এটা X অ্যাক্সিস, এটা Y অ্যাক্সিস, এখানে একটা বিন্দু নাও, মনে করো P বিন্দু। তাহলে এই P বিন্দুটা যদি স্থানাঙ্ক XYZ এটা যদি হয় তাহলে P বিন্দুর স্থানাঙ্ক কি লিখেছি? XYZ। ওই P বিন্দুটাকে যদি মূল বিন্দু কোনটা এটা, P বিন্দুটাকে যদি মূল বিন্দুর সাপেক্ষে একটা ভেক্টর হিসাবে চিহ্নিত করা হয় তাহলে যে ভেক্টরটা পাওয়া যায় এই ভেক্টরটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে V সমান R ওমেগাতে আরটা কি? আরটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কাকে বলে? বলছে কোনো বিন্দু যদি কোনো বিন্দুকে যদি মূল বিন্দুর সাপেক্ষে একটা ভেক্টরে প্রকাশ করা হয় তাহলে ওই যে ভেক্টরটা তৈরি হলো সেই ভেক্টরটাকে বলছে আমাদের অবস্থান ভেক্টর, যেটাকে আর দিয়ে ডিনোট করা হয়। তাহলে আরটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ওমেগা কি? ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। কোনো বস্তু যদি কৌণিকভাবে ঘোরে তখন তার গতিবেগ হচ্ছে ওমেগা। অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক গতিবেগ সেটাকে ওমেগা দিয়ে ডিনোট করি। দেখো ওমেগা কি না গতিবেগ মানে ভেক্টর রাশি, বুঝতেই পারছো? তাহলে গতিবেগ ভেক্টর রাশি। আবার এই যে এটা হচ্ছে অবস্থান ভেক্টর, এটাও ভেক্টর রাশি। এদের যে গুণফল সেটা কি পাচ্ছি না সেটা V মানে কি রৈখিক গতিবেগ, এটাও ভেক্টর রাশি। তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল যদি ভেক্টর রাশি হয় তাহলে সেই ধরনের গুণফলটাকে বলছি ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণফল। আর দুটো ভেক্টর রাশির গুণফল যদি স্কেলার হয় তাহলে সেটাকে বলছি আমাদের ডট গুণফল। বিষয়টা ক্লিয়ার হইলো? এখন দেখো যে ভেক্টর রাশিকে আমরা কেমন লিখি না একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখি। তাহলে এটাকে একটা ভেক্টর হিসাবে লেখা যেতে পারে, যেখানে ভেক্টরের এই যে অ্যারো চিহ্নটা এটাকে বলছে হেড। তাহলে ভেক্টর এটা হেড বলা হয়, এটাকে বলা হয় টেল। তাহলে ভেক্টর কি থাকে? একটা হেড একটা টেল।
তাহলে ভেক্টর রাশির কি হয়, একটা মান থাকে, একটা ডাইরেকশন থাকে, একটা অভিমুখ থাকে। ভেক্টরের ডেফিনেশন বলছি যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটোই থাকে এবং যারা অবশ্যই ভেক্টর সংযোজন নিয়ম মানে ওই যে ত্রিভুজ সূত্র, সামুদ্রিক সূত্র, বহুভুজ সূত্র এগুলোকে মেনে চলে তাদের বলছে ভেক্টর রাশি। বিষয়টা ক্লিয়ার? তাহলে ভেক্টরের মান থাকে, অভিমুখ থাকে। তাহলে এই যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে এটা হচ্ছে ভেক্টরের মান, আর এই উপরে যে অ্যারো চিহ্নটা থাকে এইটা হচ্ছে ভেক্টরের ডাইরেকশন। এই জন্য একটা ভেক্টরকে এইভাবে লেখা হয়।